ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর অন্তত 10 জনের বেশি শিক্ষার্থী আত্মহত্যা করে। মানুষ সুইসাইড অ্যাটেম্প কখন করে? যখন সে মেন্টালি ডিস্টার্ব থাকে। তো আগের মতো আমার স্বাভাবিক লাগে না, স্বপ্নের মতো লাগে সবকিছু। খালি ভুলে যায়, আর যেমন যেটা বাস্তব চলতেছে এটা যেমন স্বপ্নের মতো লাগতো। অনেকদিন যাবত মানসিকভাবে অসুস্থতায় ভুগতেছে। হঠাৎ করে একদিন এলাকা যে গলায় রশি দেওয়া আর কি ফাঁসি দিয়ে ফেলছে। মুন্সিগঞ্জ সদর হসপিটালে নিয়ে গেছি। যখন তাসলিমাকে নিয়ে যায় তখন হলো খিচুনি উঠে গেছিল। ডাক্তার ডাকে আনছি কিন্তু ডাক্তার ধরে নাকি রুগী বলতেছিল এটা হলো পুলিশ কেস, এটা হলো ঢাকা মেডিকেলে নিয়ে যেতে হতো। 25 বছর বয়সী তসলিমা গত 9 সেপ্টেম্বর তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা জানান তাকে তাৎক্ষণিকভাবে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেস বলে কোনো প্রাথমিক চিকিৎসা দেয়নি, বরং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। মায়ের তো হাসপাতাল নিয়েছিলাম, নেওয়ার পরে অনেক সিরিয়াস অবস্থা। হাসপাতালের ভিতরে নেওয়ার লগে একটা টলি চাইছি, টলি দেয় নাই। নিয়ে সিটের মধ্যে নিয়ে নিজের ব্যবস্থা করে নিয়ে করলাম। আত্মহত্যা মহাপাপ এই ধারণা কেবল ধর্মীয় বিশ্বাসেই সীমাবদ্ধ নয়, জায়গা পেয়েছে বাংলাদেশের আইনেও। 1860 সালের দণ্ডবিধির 309 ধারা অনুযায়ী যে কেউ আত্মহত্যার চেষ্টা করলে তাকে 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। এই আইনটির উৎপত্তি ঔপনিবেশিক যুগে ব্রিটিশ পেনাল কোড 1860-এর ধারা থেকে। পরে 1961 সালে যুক্তরাজ্যে সুইসাইড অ্যাক্ট পাশ হয়ে আত্মহত্যাকে অপরাধের তালিকা থেকে বাদ দেওয়া হয়। ভারতেও দীর্ঘদিন এই ধারা বহাল ছিল, তবে 2017 সালের মানসিক স্বাস্থ্য সুরক্ষা আইন আত্মহত্যার প্রচেষ্টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য না করার পথ খুলে দেয়। সর্বশেষ 2024 সালের ভারতীয় ন্যায় সংহিতাতেও এই ধারা বাতিল করা হয়েছে, কিন্তু দক্ষিণ এশিয়ায় এখনো বাংলাদেশ সেই অল্প কয়েকটি দেশের একটি যেখানে আত্মহত্যা প্রচেষ্টা অপরাধ হিসেবে বিবেচিত হয়। ব্যারিস্টার সারা হোসেনের মতে এই পুরনো আইন আমাদের সাংবিধানিক অধিকার এবং মানবিক দৃষ্টিভঙ্গির পরিপন্থী। আত্মহত্যা করা বা আত্মহত্যার প্ররোচনা এটা এখন পর্যন্ত একটি অপরাধ হিসেবে গণ্য করা হয় আমাদের ফৌজদারি আইনে, এবং সেখানে অবশ্যই এটাই পরিষ্কার করা উচিত যে আমাদের ফৌজদারি আইনের বা এই অপরাধের ভিত্তি হচ্ছে দণ্ডবিধি। যেই দণ্ডবিধি আমাদের স্বাধীনতা উত্তর স্বাধীন বাংলাদেশের কোনো আইন না। এই আইনটা তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমাদের তো সংবিধান হয়েছিল, সেই সংবিধানে আবার পরিষ্কার করে বলা আছে যে যার যার জীবনের অধিকার, যার যার ব্যক্তি স্বাধীনতার অধিকার। এটাও বলা আছে যে রাষ্ট্রের একটা মূল নীতি হচ্ছে মানবিক মর্যাদাকে গুরুত্ব দেওয়া এবং এটাকে শ্রদ্ধা করা। আমাদের সংবিধান যদিও বলে যে হ্যাঁ তাকে সুরক্ষা দেওয়া উচিত, তাকে শ্রদ্ধা করা উচিত, তাকে সমর্থন দেওয়া উচিত, সহায়তা, আমাদের প্রচলিত যে আইনটি সেটা সম্পূর্ণ বিপরীত। সেটা আবার বলছে যে তাকে না অপরাধী হিসেবে দেখতে হবে, তাকে সাহায্য সহযোগিতা না করে তার বিরুদ্ধে তার বিচার এখন করতে হবে। আমি আসলে ফিক্সল খেয়ে ফেলেছিলাম। আমার প্যারেন্টস বুঝতে পারে, আমাকে সমরিত হাসপাতালে নিয়ে যায়। তারা আমাকে কোনো রকম ট্রিটমেন্ট দিবে না, না করে দিয়েছে। এটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স, সো তারা আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার সাজেশন দেয়। সো আমার প্যারেন্টস বলেছে, রিকোয়েস্ট করেছিল যে অ্যাটলিস্ট একটা প্রাইমারি ট্রিটমেন্ট দেখ, তারপরে নিয়ে যাওয়া। অ্যাজ আমার ভিতরে পুরো বার্ন করছিল, আমার খুব কষ্ট হচ্ছিল। তারা কোনো মতেই এটা রাজি ছিল না। ফারিয়া হক 2014 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিলেন তিনি। তখন বয়স মাত্র 16। সেই সময়ই তিনি আত্মহত্যার চেষ্টা করেন। ঢাকা মেডিকেল কলেজে আমাকে আমার বড় বোন আর আমার বাবা নিয়ে যায়। তারা ক্রিমিনাল অফেন্সের জন্য একটা কেস ডায়েরি করবে বলেছে। ওখানে যেও আমি বমি করে দিই, রক্ত বমি বেসিক্যালি। তখন তারা দেখে আমাকে একটা স্যালাইন দিয়ে বলেছে, যেহেতু আমি অ্যাসিড টাইপের জিনিস খেয়ে ফেলেছি, এটা ওয়াশ করার কোনো পসিবিলিটিস নেই। তাদের ওখান থেকে একটা সাজেশন আসে, আমি একটা মেয়ে মানুষ, আমার বয়স কম, এখন যদি একটা কেসের মধ্যে পড়ি, সো এটা দেখা যাবে আমার জন্য বা আমার ফ্যামিলির জন্য মানহানির বিষয় একটা। তারা হেল্প করেছে, পিছনে দরজা দিয়ে আমাদের বলেছে চলে যেতে। তো এখানে আমার কোনো ক্রিমিনাল কেস বা কোনো রকম কেস হয়নি আসলে। 10 বছর আগে সেই ঘটনার সার্ভাইভার ফারিয়া বলেন, শারীরিকভাবে বেঁচে গেলেও সঠিক সময় মানসিক চিকিৎসা না পাওয়ায় সেই প্রভাব রয়ে গেছে দীর্ঘদিন। ফারিয়ার মতো এমন অন্তত আরো 10 জন সার্ভাইভারের সঙ্গে কথা বলেছে নেত্র নিউজ, যাদের অনেকেই জানিয়েছে পুলিশ কেস বা মামলাযোগ্য ঘটনা হওয়ার কারণে অর্ধেক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে এসেছেন। কেউ আবার ভয়ে বা লজ্জায় এ ব্যাপারে কথা বলতে সংকোচ প্রকাশ করেছেন। মানুষ
সুইসাইড অ্যাটেম্প কখন করে, যখন সে মেন্টালি ডিস্টার্ব থাকে। ওই সময়টায় দেখা যাচ্ছে যে আমি ফিজিক্যালিভাবে ঠিক হচ্ছে, রিকভার হচ্ছি, আমাকে ফিজিক্যাল রিকভার হওয়ার জন্য ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, বাট আমার যে মেন্টালি আমি ডিস্টার্ব বা আমি যে ডিপ্রেস, অ্যাজ প্রত্যেকটা টাইম সবাই আমাকে নোটিস করছে যে আই এম নট স্মাইলিং, আই এম নট টকিং টু আদার্স, আমি চুপচাপ বসে আছি আমার বেডে শুয়ে আছি, এই আর কিছুই না। যে এখানে আমার ফ্যামিলি খুব সাপোর্টিভ ছিল, আমাকে খুব সাপোর্ট করেছে, লাইক পাশাপাশি হচ্ছে যে আমি একটা মেন্টাল সাপোর্ট যদি পেতাম, আমার শুধু প্রফেশনাল কারো কোনো ডক্টর, কোনো সাইকিয়াট্রিস্ট বা কোনো কাউন্সিলিংয়ের মাধ্যমে যদি আমাকে করা হতো, দেন আমি হয়তো বা আরও বেটার থাকতাম। ঢাকা মেডিকেলের মেডিসিন ইউনিটের ডাক্তার জাকারিয়া আল আজিজ নেত্র নিউজের সঙ্গে কথা বলেন। তিনি জানান, প্রতি মাসে অন্তত 70 থেকে 100 জন পয়জন সংক্রান্ত রোগী চিকিৎসার জন্য আসেন। জরুরি বিভাগে পুলিশ কেস হিসেবে দাখিল হয়। এরপর চিকিৎসা শেষে রোগীকে সাইকিয়াট্রি বিভাগে পাঠান তারা। ঢাকা মেডিকেল কলেজে অ্যাডমিশন হিসাব করেন, যেমন আমার ইউনিট, আমরা 12টা ইউনিট আছে, আমার ইউনিটে এবারে যে 4-5টা পেশেন্ট আসে প্রতি অ্যাডমিশনে, 12টা ইউনিট হিসাব করলে মাসে এবারে যে 70 থেকে 100 জন পেশেন্ট এই পয়জনিং নিয়ে ভর্তি হয়, তার মধ্যে বেশিরভাগই সুইসাইডাল টেন্ডেন্সি থাকে। আর আমরা ওই কেসগুলো আলাদাভাবে রাখতে হয় আমাদের। যারা ভয়ে চলে যায় এদেরকে তো আসলে আমাদের ট্রেস করা মুশকিল। অনেকে গ্রাম থেকে আসে বা একটু কম শিক্ষিত যারা, ওনারা ভয় পায় বেশি যে পুলিশ কেস, বা উচ্চ শ্রেণীর যারা তারা আবার কিছু লজ্জার বিষয় থাকে যে পুলিশ কেস আসবে কিনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়, আত্মহত্যাজনিত মামলা মাসে ঠিক কতগুলো আসে। সংখ্যা নথিভুক্ত না থাকায় সঠিক তথ্য দিতে পারেননি ডাক্তার জাকারিয়া আল আজিজ। সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের দাবি, প্রতি মাসে তারা অন্তত 60 থেকে 80 রোগী এমন পান যাদেরকে মানসিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনা গুরুতর না হলে পুলিশকে জানান না তারা। সাধারণত সুসাইডাল যারা অ্যাটেম্প নেয়, এমার্জেন্সি বেসিসে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় যাতে তাদের জীবন রক্ষা করা যায়। এমার্জেন্সি ডিপার্টমেন্ট এটাকে ঠিক করেন আসলে এই কেসটা কোন ডিপার্টমেন্টে যাবে। প্রত্যেকটা স্পেসিফিক ডিপার্টমেন্টে যাওয়ার পর ওনাদেরকে সেই রিলেটেড ম্যানেজমেন্টটা ওই ডিপার্টমেন্ট প্রদান করেন। করার পর ওনাদের কাছে যদি মনে হয়ে থাকে যে এটা মানসিক কোনো রোগের কারণে ঘটেছে, তখন সেই ডিপার্টমেন্টগুলো দেখা যায় যে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে একটা রেফারেল পাঠান। মাসে 60 থেকে 70টা বা 80টার মতন কেস আমরা এই রিলেটেড আমাদের ঢাকা মেডিকেলের সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট এই রেফারেলগুলো রিসিভ করে থাকে। প্রতি মাসে 70 থেকে 80 জন রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ কেস হিসেবে নথিভুক্ত হলেও নেত্র নিউজের অনুসন্ধানে দেখা গেছে, গত বছরের 5 আগস্ট থেকে এ পর্যন্ত শাহবাগ থানায় দায়ের হওয়া আত্মহত্যার মামলা কেবল 3টি। অন্যদিকে শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, আত্মহত্যার চেষ্টা করেছে এমন কোনো মামলা গত 1 বছরে থানায় দায়ের হয়নি। আমাদের দেখা দরকার পুলিশের কাছে এই ধরনের মামলা রুজু হচ্ছে কিনা, পুলিশ রুজু করছেন কিনা, নিজেরাই অন্যকে এই মামলা দিচ্ছে কিনা, এবং এই মামলাগুলো নিয়ে পরে এগুলোর অগ্রগতি কি হচ্ছে। এখন যদি দেখা যায় যে না, মামলাগুলোর তেমন অগ্রগতি হয় না, কোনোদিন কোনো বিচার হয় না, তাহলে এটা রাখা হচ্ছে কেন? এটা নিয়ে কোনো বিবেচনা কেন করা হচ্ছে না যে আইনটা সংশোধন করাটা উচিত? আত্মহত্যা এখনো সামাজিক লজ্জা, বিষয়টিকে অপরাধ হিসেবে দেখা হয় বলেই অনেকেই এ নিয়ে খোলামেলা কথা বলতে বা চিকিৎসা নিতে চান না। তবে সমাজ থেকে এমন স্টিগমা দূর করতে হলে এ নিয়ে বেশি আলাপ আলোচনার প্রয়োজন, এবং এমন আত্মহত্যা প্রবণ মানুষের সংখ্যা ঠিক কত তার সঠিক তথ্য থাকা জরুরি বলে মনে করেন মনোরোগ বিশেষজ্ঞ SM ইয়াসির আরাফাত। ফ্যামিলি মেম্বাররা অনেক সময় পোস্টমর্টম করতে চায় না, এই জন্য সুইসাইডকে অ্যাক্সিডেন্টাল ডেথ বলে অনেক সময় চালায়। একটা দেশে একটা নির্দিষ্ট সময় কত সুইসাইড হচ্ছে আমি কেউ জানতে পারতেছি না। আমাদের দেশের রিয়েল ইয়ারলি সুইসাইড কত হয় আমরা জানি না। যে যারা যেটা বলতেছে পেপার পত্রিকায় যে 10,000 12,000, সোর্স কি, কোথা থেকে আসতেছে? মনে করেন পুলিশের কাছে একটা ইয়ারলি ডেটা থাকে, সেই ডেটার একটা বড় অংশই যে আন্ডার রিপোর্টেড এবং মিসক্লাসিফিকেশন, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। ক্রিমিনাল অফেন্স হওয়ার আমাদের দেশে প্রাইমারি অসুবিধা হলো যে আমাদের কোনো সেন্ট্রাল ডেটা নাই। সেকেন্ড হলো মানুষ হেল্প সিক করতে পারে না। থার্ড হলো যখন আমাদের ডেটা নাই, আমরা কিভাবে জানবো যে কাকে কেমনে প্রিভেন্ট করব। তরুণদের আত্মহত্যা এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কাজ করছে আচল ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইউনিটের এক গবেষণায় দেখা যায় 2021 সালে শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার ঘটনা ঘটেছে 101টি। 2022 সালের রিপোর্টে দেখা যায় 446 জন স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আত্মহত্যা করেছেন 86 জন শিক্ষার্থী। 2023 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 12 মাসে 513 জন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। পর্যায়ক্রমে 2024 সালের আত্মহত্যাকারী মোট শিক্ষার্থীর সংখ্যা 310 জন। আমার মানসিক স্বাস্থ্যের দিক থেকে আমি প্রায় 2014-15 সাল থেকে নানান সময় আমার মেন্টাল ক্রাইসিস গেছে, এবং আমি
আসলে সাইকেট্রিক মানে ট্রিটমেন্টে আছি প্রায় গত 9-10 বছর ধরেই। 2022-এ আমার অবস্থা সবচেয়ে খারাপ ছিল এবং সেই সময় আমি আসলে একাধিকবার বিভিন্নভাবে অ্যাটেম্প্ট করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেঘ মোল্লার বসু, তিনি নিজেও একসময় তীব্র মানসিক বিষাদে ভুগেছেন। অনিরাপত্তা বোধই শিক্ষার্থীদের মাঝে আত্মহত্যা প্রবণতা বেশি হওয়ার কারণ বলে মনে করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর অন্তত 10 জনের বেশি শিক্ষার্থী আত্মহত্যা করে। আপাত দৃষ্টিতে আমাদের কাছে কি মনে হয় যে একজন শিক্ষার্থী তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন, বাংলাদেশের সামাজিক পরিমণ্ডলে এইটা ইন ইটসেলফ একটা সফলতা হিসেবে দেখা হয়। তাহলে সেই শিক্ষার্থীটিও যখন আত্মহত্যা করছেন, তার মানে এটিকে সফলতা ব্যর্থতা দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। বাংলাদেশে আত্মহত্যা বা মানসিক স্বাস্থ্যের সংকট এই জিনিসটিকে একটা উচ্চবিত্তের উচ্চ মধ্যবিত্তের শখের সংকট হিসেবে দেখার প্রবণতা রয়েছে। কিন্তু আপনি যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ যে শিক্ষার্থীটি আত্মহত্যা করে মারা গেছেন, অ্যানথ্রোপোলজির শিক্ষার্থী ছিলেন, তিনি একটা চা বাগানের শ্রমিকের সঙ্গে। তাহলে সেই ছেলে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে নানাবিধ অর্থনৈতিক সামাজিক মনস্তাত্ত্বিক কারণে না পেরে আত্মহত্যা করল, তাহলে সেই মানুষটির ক্রাইসিসকে আপনি মধ্যবিত্তের উচ্চ মধ্যবিত্তের শখের ক্রাইসিস বলে উড়াই দিতে পারেন? পারেন না। কিন্তু ওই ছেলেটির আসলে এই সুযোগটিই ছিল না যে সে বলতে পারবে যে আমি মানসিক রোগে আক্রান্ত, কারণ তাকে ওই প্রিভিলেজ তাকে দেওয়া হয় নাই। তাকে বলতে দেওয়া হচ্ছে না যে আপনি মানসিক স্বাস্থ্যের জায়গা থেকে আক্রান্ত। এদিকে সেই রাতে তসলিমাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়নি। গ্রামে তসলিমার চিকিৎসা চালাচ্ছেন একজন মৌলবী, কারণ ওনার দাবি তসলিমার উপর জিন আসর করেছে। ডাক্তারে বলছে যে না আমরা আর জান লয়ে যাইতাম কলেজ মেডিকেল, মানে হ্যাঁ আমরা নিতে পারি না, এসে আমরা বাড়িতে লয়ে আইছি। মাইয়ার অনেক সিরিয়াস অবস্থা, বাড়িতে আইনা মাওলানা দিয়া ইয়া করলাম, আবার কবিরাজ দিয়ে ইয়া করছি, কয় লগে বেলে সাতরা ইয়া বেলে লগে চাপছে বেলে। মাওলানা যেমনি পানি টানি দিয়ে গেছে, তেলমেল দিয়ে গেছে, আবার সন্ধ্যাবেলা ধূপ ধরাইতে বলছে ইয়ার মধ্যে পাতিলার মধ্যে 41 দিন নিয়ম দিচ্ছে, এটা মানতেছে 22-23 দিন ধরে। মনের রোগের চিকিৎসা এভাবে কেউ ঝাড়ফুঁক করে করছেন, কেউ বা চুপিসারে থাকছেন, যা পরবর্তীতে ঠেলে দেয় আত্মহত্যার পথে। কিন্তু আত্মহত্যার আগে প্রায় সবাই কোনো না কোনো ইঙ্গিত দেন বলে মনে করেন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার এস.এম. ইয়াসির আরাফাত। আত্মহত্যা করার আগে মানুষ অ্যাটলিস্ট 2/3 উইদিন 1 মান্থ কারো না কারোর সঙ্গে এটা বলে। একজন মানুষ সুইসাইডের কথা বলতেছে, তারা যেন এটাকে অবহেলা না করে, তাকে যেন বলে যে মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে কথা বলুক বা ডাক্তারের সাথে কথা বলুক। রিসেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার, মুড, মেজাজ মর্জি ভালো লাগতেছে না, খাওয়ার দাওয়ারের নাই, সোশ্যালি ডিসকানেক্টেড হয়ে গেছে, নেশা করা বেড়ে গেছে, সাডেন চেঞ্জ হয়েছে, এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ। আমাদের দেশের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সেটা হলো লাইফ ইভেন্ট, স্পেশালি বিয়ে এবং প্রেম ঘটিত, চাকরি হারাইছে, বড় লোন ডিফল্ট হয়েছে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখলে প্রিভেনশনের মেজরের দিকে যাওয়া